ঠিক ৯টায় ফিলোমিনার জন্মদিনের পার্টিতে পৌঁছলো ওরা। টনির গার্ডেন শুনে রানার মনে হয়েছিল কোনো বাগান বাড়ি বুঝি। আসলে এক ইটালিয়ান বার অ্যান্ড রেস্টুরেন্ট, টনিস গার্ডেন। বেশ বড় স্পেস ভেতরে, সামনের বাগানের ভেতরে গিজগিজ করছে কম করেও সদের এক ইটালিয়ান হুড। দৃশ্যটা ছবিতে দেখা ৩৭ সালে বেনিতো মুসোলিনির সম্মানে দেয়া সংবর্ধনা র্যালির কথা মনে করিয়ে দিল রানাকে। কলকাতার কফি হাউস বা পুরনো ঢাকার বিউটি বোর্ডিং এর মতো টনিস গার্ডেনও একসময় এখনকার কবি সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল। নাম অপরিবর্তিত থাকলেও মালিক বদলেছে, তাই কবি সাহিত্যিকদের বদলে মাফিয়া ভিলেজের ভবঘুরেদের আখড়ায় পরিণত হয়েছে এটা। ডাইনিং রুমটা প্রকাণ্ড, এক মাথায় বার রুম, কোনই সমান উঁচু দীর্ঘ বার আছে, তবে প্রাচীন এবং তার সারা দেহে অযত্নের ছাপ। কত যুগ পালিশ করা হয় না কে জানে। উপস্থিতির সংখ্যা বিস্মিত করলো রানাকে। ভেতরে যে এত মানুষ থাকতে পারে বাইরে থেকে অনুমান করাও সম্ভব নয়। খবরটা এফবিআই কে জানালে কেমন হয়? আপন মনে হাসলো ও। অন্তত কয়েক ডজন দাগি আসামিকে যে পাবে ওরা এর মধ্যে, তাতে কোনো সন্দেহই নেই। ৩টে বাদে ভেতরের সমস্ত টেবিল বের করে ফেলা হয়েছে জায়গা বাড়াবার জন্যে। ফায়ারপ্লেসের সামনে সেট করা আছে টেবিল ৩টা। ৩টেই চাপা পড়ে আছে নানা পদের ইটালিয়ান পাস্তার পাহাড়ের নিচে। এটা স্ট্যান্ড আপ পার্টি, বুফে ডাইনিং অ্যান্ড ওপেন বার। সবার হাতে হাতে ঘুরছে ডিশ গ্লাস। মুখের কাজ থেমে নেই কারো। বাররুমের এক কোণে ছোট একটা কম্বো বাজাচ্ছে একজন, ইটালিয়ান ফোক গানের সুরে। ডন জোসেফ আর তার সম্মানিত অতিথিদের জন্য বসার আয়োজন আছে। এক কোণে এক দীর্ঘ টেবিল ঘিরে বসে আছে তারা। ভাইঝির জন্মদিনের পার্টি হলেও ডন নিজে গেস্ট অব অনার। তাদের টেবিল ঘিরে রাখা হয়েছে শখানেক প্রকাণ্ড গোলাপ ফুলের তোড়া দিয়ে। খুব দামি একটা গাউন পরে চাচার ডান দিকে বসে আছে ফিলোমিনা। ঝলমলে একটা পরীর মতো লাগছে তাকে। ডনের বাঁ দিকের চেয়ার খালি, ওটা লুইয়ের জন্য রিজার্ভ। ফিলোমিনার ডানে বসেছে এক বুড়ি, কম করেও ৪ মণ হবে তার ওজন। নিমন্ত্রিতরা ভিড় ঠেলে এক এক করে সেদিকে এগোচ্ছে। ডনের সাথে ২-৪ কথায় কুশল বিনিময় করছে। তারপর উপহার হিসেবে সঙ্গে আনা পুরু বাদামি রঙের খাম টেবিলে রেখে পিছিয়ে আসছে। এরই মধ্যে খামের পাহাড় জমেছে টেবিলে। মাফিয়ার রীতি এটা, এ ধরনের পার্টিতে, বিয়েতে অন্য কিছু না দিয়ে নগদ টাকা দেয় এরা। কাছে পৌঁছতে চোখ তুলে ওদের দেখলো চাচা ভাতিজি। রানার সাথে চোখাচোখি হতে মৃদু সলাজ হাসি ফুটল ফিলোমিনার কড়া লাল ঠোঁটে। দুজনের উদ্দেশ্যেই নট করল রানা। পকেট থেকে নিজের খামটা বের করে রাখলো স্তূপের ওপর। ডন ফিলোমিনা তো বটেই, লুই পর্যন্ত বিস্মিত হলো ব্যাপারটা দেখে। এসব অনুষ্ঠানে উপহার দেয় ডনের বন্ধু, গুণগ্রাহী, ঋণগ্রহীতা বা যারা অন্য কোনোভাবে তার কাছে ঋণী তারা, কোনো কর্মচারী নয়। বৃদ্ধের চাউনি নরম হলো, আরেকবার প্রসারিত হলো ফিলোমিনার ঠোঁট। পাশ থেকে ওর পিঠ চাপড়ে দিল লুই। থ্যাঙ্কস এনিওয়ে, আমি চাচার পাশে গিয়ে বসছি, দেরি হয়ে গেছে। যাও, এখানেই থেকো, একটু পরই ফিরবো আমি, একসঙ্গে খাবো। শিওর। ব্র্যান্ডি আর সোডার অর্ডার দিয়ে চারদিকে নজর বোলালো রানা আরেকবার। শখানেক লোক এরই মধ্যে মাতাল হয়ে গেছে। বেয়ারার হাত থেকে পানীয় নিয়ে কয়েক পা সরে দাঁড়ালো ও। আশেপাশের পরিচিত কোনো মুখ চোখে পড়ে কিনা খুঁজছে। ৫ মিনিটের মাথায় ওর সাথে যোগ দিল লুই, হাতে লাল ওয়াইনের গ্লাস। কেমন লাগছে পার্টি, টনি? মন্দ না, তবে আরো বড় জায়গা হলে ভালো হতো বোধহয়। তোমাদের নিজেদেরই তো অনেকগুলো রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, ২৯টা। ওর একটাই কেন করলে না? চাচার কাজ, এটা আমাদের ভিলেজের মধ্যে, সবার বাড়ির দরজায়, তাই আর কি। আমাদেরকে গুলো তো সব লোয়ার ওয়েস্ট সাইডে। আই সি। এখানে পার্টিদের সুবিধেও আছে। হুডরা নিশ্চিন্ত মনে আসতে পারে, বুঝলে? চারদিকে নজর বোলাও, অনেক হুড দেখতে পাবে। মাথা দোলালো রানা। সত্যি তাই, কয়েক ডজন কঠোর চেহারার যুবক আছে যাদের দেখলে সন্দেহ জাগে। চেহারা দেখলেই খুনি মনে হয়। গল্প করছে, পান করছে, গানও গাইছে কে ভেড়ে গলায়। আল কাপনের ছায়াছবির জন্যে সেন্ট্রাল কাস্টিং থেকে চুক্তিতে নিয়ে আসা হয়েছে যেন, এমনই মার্কা মারা এরা, প্রত্যেকে অস্ত্রধারী। তাছাড়া নিজের রেস্টুরেন্টের সুনাম নষ্ট করতে চান না চাচা। যদি এখানে পুলিশ রেড করে আজ, কাল সব পত্রিকায় তা ছাপা হবে, রেস্টুরেন্টের নাম থাকবে সবার আগে। বুঝেছি। আরো কিছু বলতে যাচ্ছিল লুই, আচমকা পেছন থেকে লাল রঙের কিছু একটা এসে আছড়ে পড়লো ওর পিঠের ওপর। ঝাঁকি খেয়ে অনেকখানি ওয়াইন ছলকে পড়লো। ছোটখাটো লাল চুল এক মেয়ে, এক হাতে লুইয়ের গলা জড়িয়ে ধরে তার গালে চুমু খেলো। হাই লুই,
ইউ কিউট লিল ওল থিং। তোমার এই হ্যান্ডসাম বন্ধুটিকে। মেয়েটি অতিরিক্ত সুন্দরী এবং সেক্সি। ফ্যাশন মডেলদের খোলামেলা ড্রেস পরা, শরীরের প্রায় সব অংশই উন্মুক্ত। বুনো বেড়ালির মতো খাই খাই চোখে রানাকে দেখছে মেয়েটি। আশ্চর্য বেহায়া চাউনি। এই সময়, আরে তুমি এইখানে, বলতে বলতে হাজির তার দুই সঙ্গী। দুটোই গরিলা, অবশ্য লোমহীন। মাসুদ রানার সাথে ওদের পরিচয় করিয়ে দিল লুই। মেয়েটির রাস্টি পোলার্ড, সেন্ট তেরেসা স্কুলের টিচার। গরিলাদের একটার নাম জ্যাক বেইটি, অন্যটা রোক্কো কি যেন। পরিচয় হওয়া মাত্র আগ্রাসন চালালো রাস্টি। রানাকে পাকড়াও করে এক কোণে নিয়ে গেল। এইসব লিল স্কোয়াড দাঁড় কাকের মধ্যে তুমি কেন ময়ূর? এক হাত ভরাট নিতম্বে রেখে বুক হাত টান করে দাঁড়ালো টিচার। রানার বাঁ পাজরে ঠেকে আছে তার বুক, দেখেও দেখছে না। ওই দুই লিল গরিলার সাথে তুমি কেন? পাল্টা প্রশ্ন করলো ও। ওরাও তোমার ছাত্র নাকি? খিকখিক হাসিতে ফেটে পড়ল মেয়েটি। সিগারেট দাও। দিল রানা, নিজেও একটা ধরালো। কেটে পড়ার ফোন দিয়াছে, কিন্তু ছাড়ল না রাস্টি। ফিলোমিনাকে কেমন দেখাচ্ছে বলতো? হঠাৎ বিষয়টা বদল করলো। চাউনিও বদলে গেছে। কেমন এক চোখে দেখছে ডনের ভাইজিকে। কেন? ভালোই তো। হুঁ, ভালো না ছাই। একটু থেমে যোগ করলো। ভাবছি আমিও আমার জন্মদিন উপলক্ষে পার্টি দেবো আগামী মাসে। ওর থেকে বেশি খাম পাবো আমি তাহলে। কি আছে ওই খামে? চেহারাতেও প্রশ্ন ফোটালো রানা। কার্স না আর কিছু? চোখ কুঁচকে উঠল মেয়েটির। তুমি টনি ক্যাঞ্জনির, অথচ ওই খামের মধ্যে কি আছে জানো না, তাই বিশ্বাস করতে বলো আমাকে? করলে ভালো হবে। সেক্ষেত্রে নতুন ছাত্রকে কিঞ্চিত জ্ঞানদান করতে পারবে তুমি। হেসে গড়িয়ে পড়ল মেয়েটি। ওটা হচ্ছে এক ধরনের খেলা, ডনের সুনজর কাড়ার। বুঝলাম না। গর্দভ। ওগুলোর মধ্যে আছে নগদ টাকা, চেক। বুঝলে? যে যত বেশি দিয়েছে, ডনের সুনজরও তার উপর তত বেশি পড়বে। ব্যবসা আর কি। 2-4 লাখ ডলার আজ নিশ্চয়ই কামিয়েছে ছুরি। চাউনি হিংস্র হয়ে উঠল রাষ্ট্রের। এক দৃষ্টে ফিলোমিনার দিকে তাকিয়ে থাকলো। বলো কি? এত? হয়তো কমই বলেছি, আরো বেশিও হতে পারে। ওরে সর্বনাশ! তাহলে তো বছরে অন্তত 4 বার জন্মদিন করা উচিত। রসিকতাটা রাষ্ট্রী শুনেছে বলে মনে হয় না। আনমনে বলে চলল, একজনের সাথে খুব শিগগিরই আটলান্টিক সিটি যাচ্ছি আমি। ওখান থেকে ফিরেই পার্টি আয়োজন করব। কিসের পার্টি? উত্তর শোনা হলো না রানার। ওদিক থেকে ব্যস্ত হাতে ওকে ডাকছে ডন ফ্র্যাঞ্জিনি। সরি হানি, জুলিয়াস সিজারের ডাক পড়েছে, চলি। র্যাট। রানার পিঠের দিকে তাকিয়ে বলল টিচার। ভিড় ঠেলে ডনের টেবিলের সামনে এসে দাঁড়ালো মাসুদ রানা। যথেষ্ট ওয়াইন গিলেছে বৃদ্ধ, চেহারা লালচে রং ধরেছে। পার্টি কেমন লাগলো টনি? খুব ভালো। গুড গুড। ফিলোমিনার কাঁধ বেষ্টন করে ধরল বৃদ্ধ ডন। মাথা নিচু করে বসে আছে মেয়েটি। শোনো, তুমি কষ্ট করে আমার মেয়েটাকে ওর ফ্ল্যাটে পৌঁছে দিয়ে এসো, কেমন? ওর শরীরটা ভালো না। এদিকে পার্টি সবে জমতে শুরু করেছে। এ সময় আমার বা লুইয়ের যাওয়া ঠিক হবে না। ঠিক আছে? নিশ্চয়ই। তুমি কি বলো ফিলোমিনা? তার কাঁধে মৃদু চাপ দিল ডন। চোখ তুলে রানাকে দেখল মেয়েটি পলকের জন্যে। কিন্তু ওর বোধহয় খাওয়া হয়নি এখনো। তাতে কোনো অসুবিধে নেই। মেয়েটির সাথে আলাপ জমানোর এমন সুযোগটা হাতছাড়া করা বোকামি হবে ভেবে তাড়াতাড়ি বলে উঠল রানা। আমি ফিরে এসে খেয়ে নেব। গুড, বলল ডন। যাও তাহলে। রানার দিকে ফিরল। সাবধানে নিয়ে যেও। শিওর, এসো। ফিলোমিনার কোনোই ধরে ভিড় ঠেলে এগুলো মাসুদ রানা। দূর থেকে দৃশ্যটা দেখে বাঁকা হাসি ফুটল রাস্টি পোলার্ডের ঠোঁটে। র্যাট, আবার বলল সে বিড়বিড় করে। ওদিকে কয়েক পা এগিয়ে থেমে গেল রানা। সরি, গাড়ির চাবি আনতে ভুলে গিয়েছি। দরকার নেই গাড়ি, ট্যাক্সি নিয়ে যাব।
খোলা বাতাসে একটু হাঁটতে চাই, মাথা ঘুরছে আমার। চলো তাহলে। পাশ কাটাবার সময় একে তাকে গুড নাইট জানালো মেয়েটি। জবাবে কেউ দূর থেকে হাত নাড়লো নীরবে, কেউ হাত হাত মেলালো। গলি থেকে বেরিয়ে বেডফোর্ড রোডে পড়লো ওরা। চোখে মুখে ঠান্ডা হাওয়ার ঝাপটা চমৎকার লাগলো। লম্বা করে শ্বাস টানলো ফিলোমিনা। গড, আর কয়েক মিনিট থাকলে ঠিক বমি করে দিতাম। ওরকম বদ্ধ জায়গায় ১৫০ মানুষ একসাথে সিগারেট টানলে কেমন হয় অবস্থা? হ্যাঁ, ঠিকই বলেছ। মুখ ঘুরিয়ে ওকে দেখলো মেয়েটি। ১৫০ মধ্যে টনি ক্যান্জনিরিও ছিল। ছিল নাকি? ভারী অন্যায় কথা। দাঁড়াও, ওকে কষে বকে দেবো কাল। তুমি খুব মজার মানুষ, শব্দ করে হাসল সে। ধন্যবাদ। বাসায় যাওয়ার আগে এক কাপ কফি চলবে নাকি মিস ফ্র্যাঞ্জিনি? অথবা কোনো ড্রিঙ্ক? নো থ্যাঙ্কস। ব্যারো স্ট্রিট হয়ে সেভেন্থ এভিনিউতে এসে ট্যাক্সি নিল ওরা। মাঝে ভদ্র দূরত্ব রেখে পিছনের সিটে বসলো। হঠাৎ কি চিন্তায় ডুবে গেল ফিলোমিনা। চুপ হয়ে গেল। জোর করে কথা বলানোর চেষ্টা রানাও করলো না। ওর অ্যাপার্টমেন্ট কাছেই, লন্ডন টেরেসে। মাত্র ১০ মিনিটে ফুরিয়ে গেল পথ। রানার মনে হলো ১০ সেকেন্ড। ভাড়া মিটিয়ে নেমে পড়ল ও। ফিলোমিনাকে সাহায্য করলো নামতে। তারপর হাত ছাড়িয়ে নিল সে আলতো করে। ধন্যবাদ। আর আসতে হবে না। আমি একাই যেতে পারবো। সরি সিনিয়রিটি। ডনের হুকুম নিজের কানেই শুনেছ। আমি নতুন কর্মচারী, তার নির্দেশ অমান্য করে চাকরি হারাতে চাই না। তোমাকে ফ্ল্যাটে পৌঁছে দেওয়ার নির্দেশ আছে আমার উপর। মেয়েটা খুশি হলো কি রাগ তা বোঝা গেল না, তবে কিছু না বলে হাঁটতে শুরু করলো। ওর ঠিক ১ ফুট পিছনে থাকলো রানা। নীরবে লিফটে উঠলো দুজনে। ফিলোমিনাকে একটু গম্ভীর দেখাচ্ছে। ১৭ তলায় থাকে সে। ওঠার সময় ওদের নীরবে দেখে লিফটম্যানও ভাবলো যেন একাই আছে সে ভিতরে, ওরা নেই। ফিলোমিনাকে ফ্ল্যাট ১৭ এর সামনে পৌঁছে হাত ব্যাগ খুলতে দেখে উল্টো দিকের দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো রানা। তালায় চাবি ঢুকিয়ে ওর দিকে ফিরল সে। আরো শিওর হওয়া চাই? নীরবে মাথা দোলালো রানা। হ্যাঁ। আবার আবছা হাসি ফুটলো মেয়েটির মুখে। তখন তোমার কফির আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছি। এখন যদি তোমাকে বলি কফি খেয়ে যেতে, তুমিও ফিরে দেবে? বলেই দেখো না কেন। দাঁত দেখা গেল ফিলোমিনার। বলছি, এসো। ধন্যবাদ। ওকে অনুসরণ করে ভেতরে এলো রানা। খুদে ফয় পেয়ে চমৎকার সাজানো লিভিং রুমে এসে পৌঁছলো। যথেষ্ট বড় এই ঘর। দামি দামি সব আসবাব। দুটো ফ্লোর ল্যাম্প জ্বেলে উঠল মেয়েটির। আলোর বন্যায় হেসে উঠল পুরো রুম। বসো প্লিজ, আমি আসছি কফি নিয়ে। বসতে গিয়ে নরম সোফায় প্রায় ডুবে গেল মাসুদ রানা। ১০ মিনিট পর আভেনে গরম করা ঘরে তৈরি কেক, এক জোড়া চিজ স্যান্ডউইচ আর কফি নিয়ে ফিরল ফিলোমিনা। এসব কেন করতে গেলে? তৈরিই ছিল সব, খেয়ে নাও। তোমার তো খাওয়া হয়নি। তাতে কি, আমি তো পার্টিতে। থামিয়ে দিল ওকে মেয়েটি। ওখানে যখন পৌঁছবে তখন কিছুই অবশিষ্ট থাকবে না, কাজেই খেয়ে নাও, পেট ঠান্ডা করো। ঠিকই বলেছে ফিলোমিনা, ভাবলো ও। হয়তো সত্যি থাকবে না তখন কিছু। এদিকে ঘড়ির কাঁটাও মাঝরাত ছাড়িয়ে যাওয়ার জোগাড়। চো চো শুরু করেছে পেট খাবার দেখে। ২ পিস কেক খেলো ও। চমৎকার হয়েছে। ঘরে তৈরি বললে? কে বানিয়েছে, তুমি? হ্যাঁ। মেয়েদের যা স্বভাব, রান্নার প্রশংসায় গলে যায়। এর বেলাও তাই ঘটল। আরো ২ পিস খাও না। মনে মনে অবাক হলো রানা। কাল যখন প্রথম দেখা, চোখাচোখি হতে বার দুয়েক হেসেছে ফিলোমিনা। অথচ আজ দুপুরে অফিসে রীতিমতো গম্ভীর ছিল। রানাকে লক্ষ্য করে এক আধটা অবজ্ঞাসূচক মন্তব্যও করেছে। একটু আগে আসার পথে সামান্য রসিকতা, সামান্য হাসি উপহার দিয়ে চুপ মেরে গেছে। বাড়ির গেট থেকে প্রায় ভাগিয়েই দিচ্ছিল। সেই মেয়েই কিনা এখন জোর করে খাওয়াতে চাইছে। বাবা, ভাবলো একেই বলে নারী চরিত্রম। কি যেন। কফির কাপ তুলে নিল রানা। তোমাকে কেমন যেন অন্যরকম মনে হয় আমার, বলল মেয়েটি। মানে? আমাদের অর্গানাইজেশনে পুরুষ যারা আছে সবাই এক একটা অমার্জিত অভদ্র জানোয়ার। তুমি সম্পূর্ণ আলাদা। ভালো লাগে তোমাকে। তাই বুঝি গেট থেকে ভাগিয়ে দিচ্ছিলে? যাহ,
ব্লাশ করলো ফিলোমিনা। আমি আসলে বিষয়টা নিয়ে চিন্তা করার সময় দিতে চাইছিলাম নিজেকে, তাই। খাওয়ানোর বর দেখে মনে হচ্ছে চিন্তাভাবনা কমপ্লিট, তাই না? হ্যাঁ। লাজুক হাসি ফুটলো ওর মুখে। তা কোন দিকে গেল চিন্তার গাড়ি? ভালোর দিকে না মন্দের দিকে? মন্দের দিকে গেলে কি সেধে খাওয়াতাম? কি যেন ভাবলো মেয়েটি। একটা সত্যি কথা বলবে? কি? পার্টিতে ওই মেয়েটা কি বলছিল তোমাকে? রাস্টি পোলার্ড? হ্যাঁ। কিসের ব্যাপারে বলো তো? আমার বা আমার ফ্যামিলির ব্যাপারে? কই, তেমন কিছু না তো। হঠাৎ এ প্রশ্ন কেন? ও আমাকে দু চোখে দেখতে পারে না, সবার কাছে আমার বদনাম করে বেড়ায়। সব সময়। তোমার সাথে কথা বলার সময় কয়েকবার ওকে আমার দিকে তাকাতে দেখেছি, তাই ভাবলাম। মুখ টিপে হাসলো রানা। না, কোনো অভিযোগ করেনি, তবে তোমার সামনের খামগুলো দেখে খুব কষ্ট হচ্ছিল ওর। ওখানে সব মিলিয়ে কত টাকা আছে আন্দাজ করতে বলছিল আমাকে। হেসে উঠল ফিলোমিনা। পরক্ষণে আনমনা হয়ে গেল। রাষ্ট্রী ভীষণ হিংসুটে। ও আমাদের প্রতিবেশী, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা। এক স্কুলে একই ক্লাসে পড়েছি। অথচ আমাকে একেবারেই সহ্য করতে পারে না ও। সামনে যাই হোক, আড়ালে যা তা বলে বেড়ায় আমার নামে। না, আমাকে তেমন কিছু বলেনি। হয়তো আগামী সাক্ষাতে বলবে। হয়তো। তোমাকে ওর দেখতে না পারার কারণ কি? পাশাপাশি থাকতাম আমরা। আমরা বড়লোক ইটালিয়ান, ওরা গরিব আইরিশ। এটাই আসল কারণ। সহ্য করতে পারতো না রাষ্ট্রী। আরো আধ ঘন্টা এটা ওটা আলোচনা করলো ওরা, তারপর উঠল রানা। আজ চলি। মেয়েটিও উঠল। এখনই যাবে? হ্যাঁ, অনেক রাত হলো। আমিও তাই বলি। আমার গেস্ট রুমে থেকে যেতে পারো ইচ্ছে করলে। উচিত হবে না। মোহনীয় হাসি ফুটল ফিলোমিনার ঠোঁটের কোণে। কেমন পুরুষ তুমি, আমার মতো এক মেয়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করছো? কাছে এসে ওর কোটি জড়িয়ে ধরল রানা এক হাতে। ভুল বুঝছো তুমি। আরো ঘনিষ্ঠ হয়ে এলো। চোখে চোখে চেয়ে থাকলো দুজনে। দুজোড়া ঠোঁট অমোঘ নিয়তির টানে এক হলো। 2 মিনিট পর জোর করে নিজেকে ছাড়িয়ে নিল রানা। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে এসেছে দুজনেরই। তোমাকে ভালো লেগেছে আমার, স্যানেরিটা, বলল রানা। কিন্তু আমি পার্টিতে ফিরে না গেলে তোমার চাচা লুই দুজনেই চিন্তা করবে। হয়তো ফোন করে বসবে হোটেলে। যদি আমাকে না পায়, অন্যরকম হয়ে যাবে না ব্যাপারটা? কেন হবে? আমি ম্যাচিউরড। যে কোনো পুরুষকে বেছে নেওয়ার অধিকার আছে আমার। সে যদি তুমি হও, তাতে অন্যের চিন্তার কি আছে? বয়সে তুমি ম্যাচিউরড মানি, কিন্তু আমার চাকরি তো ম্যাচিউরড হয়নি। তাছাড়া সম্পর্ক যত ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়, ততই তার স্থায়িত্ব বাড়ে। বুঝলে? বুঝলাম। হাসলো মেয়েটি। কাল কখন দেখা হচ্ছে? যে কোনো সময়। আরেকটা সংক্ষিপ্ত চুমু খেয়ে পিছিয়ে গেল ও। চলি। পিছন পিছন দরজা পর্যন্ত এলো ফিলোমিনা। নীরবে টাটা করলো ওরা পরস্পরকে। পরদিন 9টায় সুটেড বুটেড হয়ে হোটেল ত্যাগ করলো মাসুদ রানা। 7th অ্যাভিনিউ পর্যন্ত হেঁটেই মেরে দিল। অবশ্য সামান্য দূরত্ব। অ্যাভিনিউর মোড়ের এক নিউজ স্ট্যান্ডের সামনে দাঁড়ালো। নিউ ইয়র্ক টাইমসের স্তূপ খুঁজলো ওর নজর। প্রথম পাতায় এই আছে খবরটা। 2 কলাম 6 ইঞ্চি জুড়ে। হেডিং: মাফিয়া গ্যাং অওরের জোর আশঙ্কা। ফ্র্যাঞ্জিনি পরিবার ডন মাফিয়া কমিশনের অন্যতম সদস্য পপাই জোসেফ ফ্র্যাঞ্জিনির দেহরক্ষী ল্যারি স্পেলম্যান নিখোঁজ বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এই ঘটনা শহরে নতুন এক মাফিয়া অন্তর্কলহের সূত্রপাত ঘটাতে পারে বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সন্দেহ করছে। অর্গানাইজড ক্রাইম স্পেশাল সেকশনের প্রধান ক্যাপ্টেন মিলার এক প্রশ্নের জবাবে গতকাল এ আশঙ্কা প্রকাশ করেন। তিনি জানান, গত পরশু শনিবার রাত থেকে জোসেফ ফ্র্যাঞ্জিনির প্রতি মুহূর্তের সঙ্গী বডিগার্ড ল্যারির কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। অনুমান করা হচ্ছে, এর পেছনে ফ্র্যাঞ্জিনির শত্রুভাবাপন্ন অপর এক মাফিয়া পরিবারের হাত থাকা অসম্ভব নয়। পরিবারটির সাথে ফ্র্যাঞ্জিনির নীরব স্নায়ুযুদ্ধের খবর আজ প্রায় সর্বজন বিদিত। দাঁত বেরিয়ে পড়ল রানার। চমৎকার কাজ দেখিয়েছে ডেভিড গলটন। ক্যাপ্টেন মিলারের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে বলায় খবরটার গুরুত্ব অনেক বেড়ে গেছে।
আরো মজা, ও জানে মিল আর কল্টন পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু, কাজেই তার তরফ থেকে এর কোনো প্রতিবাদ আসবে না। কল্টন পাকা কাজে বিশ্বাসী, অতএব আগেই বন্ধুর সাথে কথা বলে সে পথ সেরে রেখেছে। ভেতরে খুশি খুশি একটা আমেজ নিয়ে ট্যাক্সিতে চাপল রানা। ফ্র্যাঞ্জিনি অলিভ অয়েল কোম্পানিতে পৌঁছলো ঠিক 10টায়। ম্যানিট্টি, লোকালো আগে থেকেই উপস্থিত। লুইও আছে। নীরবে রানাকে ডনের অফিসে পৌঁছে দিয়ে গেল ফিলোমিনো। প্রথম দর্শনে হাসি একটু দিয়েছে বটে, তবে সেটা ছিল ফ্যাকাশে। ডনের অফিসে সবাই গম্ভীর, চিন্তিত। তার হুইল চেয়ারের পাশে দাঁড়িয়ে আনমনে দাঁতে নখ কাটছিল লুই। অস্থির। চোখাচোখি হতেই হাইয়া বলে হাসল। ভেংচির মতো দেখালো সেটা। সিট ডাউন টনি। কিছুটা আন্তরিক, তবে বেজায় গম্ভীর গলায় বলল ডন। গতকালের থেকে আজ বয়স্ক মনে হলো তাকে, একটু মোটাও। গতরাতের পার্টির ধাক্কা, ভাবল ও। বসল। ডনের সামনেই এক কপি নিউ ইয়র্ক টাইমস। স্পেলম্যানের নিখোঁজ সংবাদের ওপর সাগরকলা সাইজের তর্জনী দিয়ে আনমোনা টোকা মারছে সে। ভুরুর জঙ্গল আর কালির প্রলেপের ভেতরে প্রায় অদৃশ্য আধবোজা দুচোখ তিনজনকেই দেখছে পালা করে। আর প্রথম প্রশ্নে শুনে বোঝা গেল অন্যরা ওর আগে এলেও খুব একটা আগে আসেনি। লোকালো, খ্যাক করে উঠল বৃদ্ধ। ঘাবড়ে গেল হলুদ দেতো খবিশ। ইয়েস স্যার। সেদিন তোমাদের তিনজনের মধ্যে কে সবার শেষে দেখা করেছো চীনা মেয়েটির সাথে? আমি জানি না, ডন। আমরা দুজন বিকেলের দিকে দেখা করি তার সাথে। ওখান থেকে সে আমাদের পাঠিয়ে দেয় পাসপোর্টের জন্য। ক্যাঞ্জনেরই শেষ দেখা করেছে লিনের সাথে, বলে উঠল লুই। আমি জানি। ও হোটেলে থাকতেই আহত ক্যাংকে নিয়ে আমি আর মুসো হাসপাতালে চলে যাই। রানার দিকে তাকালো সে। ভাবখানা সরি, সত্যি কথা না বলে উপায় নেই আমার। সত্যি, টনি? হ্যাঁ। লুই চলে যাওয়ার পর কিছুক্ষণ কথা বলি আমি তার সাথে। এরপর তার দেয়া ঠিকানা নিয়ে চলে যাই আপনার পেনম্যানের কাছে। পরে আর কেউ গেছে কিনা মহিলার কাছে বলতে পারি না। পেনম্যানের ওখান থেকে কোথায় গিয়েছিলে তুমি? থিপস কোয়ার্টারে, আমার আস্তানায়। লুই, হাসপাতাল থেকে ফিরে লিনের সুইটে আর যাওনি তুমি? না, তবে ফোনে কথা বলেছি, ক্যাগের খবর দেওয়ার জন্যে। একা ছিল সে তখন? জানি না, মাথা দোলালো সে চিন্তিত মুখে। ও ব্যাপারে কিছু জিজ্ঞেস করিনি আমি, দিনও বলেনি। কটার দিকে ফোনে কথা হয়েছে তোমাদের? 12টার দিকে। মাসুদ রানার দিকে ফিরল ডন। তুমি কখন পৌঁছেছো পেনম্যানের ওখানে? ওই সময়ই, প্রায় 12:15টার দিকে খুব সম্ভব। বেরিয়েছো কখন? 2:30টায়। ভুরু চুলকালো বৃদ্ধ। চোখের চারপাশ কুঁচকে উঠল বিচ্ছিরি রকম। কিছুই বোঝা যাচ্ছে না। কি হয়েছে? লুইকে জিজ্ঞেস করল রানা। মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। আমরা বৈরুত ত্যাগ করার দিন থেকেই সে নিখোঁজ। সে কি? হ্যাঁ, পেনম্যানেরও কোনো খবর নেই। কি বলছো তুমি? চোখে মুখে নিখাদ বিস্ময় ফুটল ওর। তুমি তাহলে 2:30টায় বেরিয়েছো ওখান থেকে? অন্যমনস্ক কণ্ঠে বলল ডন। সে তো প্রায় শেষ রাত। ওর পর আর কারো চার্লির ফ্ল্যাটে যাওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে? দাঁড়ান, দ্রুত বাধা দিল ও ব্যস্ত কণ্ঠে। যা করার এখনই করতে হবে। 1 মিনিট, হঠাৎ মনে পড়েছে কথাটা। কি? ঝুঁকে এলো ফ্র্যাঞ্জিনি। লুইয়ের নখ কাটাও বন্ধ হয়ে গেছে। আমি বের হয়ে আসার 2-3 মিনিট আগে আরেক লোক গিয়েছিল পেনম্যানের ওখানে। লোকটাকে চিনি না, তবে আমি চলে আসার পরও সে ছিল সেখানে, আমি জানি। আপন মনে মাথা দোলালো রানা। ভুলেই গিয়েছিলাম। লোকটার চেহারাও মনে আছে, কারণ নীল রঙের স্যুটে খুব মানিয়েছিল তাকে, সেজন্যে তার দিকে ঘন ঘন চোখ যাচ্ছিল আমার। আমি যখন চীনা মহিলার ওখান থেকে বের হই, তখন প্রথম দেখি তাকে হোটেল জর্জেসের লাউঞ্জে। কি? হোটেলেও দেখেছো তাকে? শিওর, ওখানেই তো প্রথম দেখেছি। আরো ঝুঁকে এলো বৃদ্ধ। লোকটার চেহারার বর্ণনা দিতে পারো? শুনতে পাইনি যেন রানা। চোখ বুজে মধ্যমা দিয়ে কপাল ঠুকছে, খুব চিন্তিত। নামটা যেন কি? নাম কি করে জানলে? পরিচয়? চার্লি পরিচয় করিয়ে দিয়েছিল। দাঁড়ান, কি ফুগি না ফুগেরও যেন, ঠিক মনে করতে পারছি না।
রুগেইরো! চাপা হুঙ্কার ছাড়ল বৃদ্ধ। পলকে উজ্জ্বল হয়ে উঠল রানার চেহারা। রাইট, রাইট, ঠিকই বলেছেন আপনি, রুগেইরো। চেহারার বর্ণনা দাও। দিল রানা, বলে গেল কাল্পনিক এক রুগেইরোর বর্ণনা। ঝাড়া 2 মিনিট বাঘের চোখে ওর দিকে তাকিয়ে থাকলো ডন, তারপর আচমকা ভয়ঙ্কর এক ঘুষি বসিয়ে দিল ডেস্কের উপর। টেলিফোন পেপারওয়েট লাফিয়ে উঠল অধাত। আতঙ্কের ধাক্কায় চেয়ারের উপর ইঞ্চি 2 হড়কে গেল লোকালো। অবশ্য সামনে নিয়ে তক্ষুনি সোজা হলো। ম্যানিকটি শক্ত হয়ে গেছে, চেয়ার আঁকড়ে ধরে বসে আছে। ওদিকে রানা অবাক হলো বুড়োর হাতের জোর দেখে। এত শক্তি তার ঘুষিতে, বোঝাই যায় না। পরমুহূর্তে দুহাতের প্রচণ্ড এক ঝাঁকিতে পলকে হুইলচেয়ার লুইয়ের দিকে ঘুরিয়ে ফেলল সে। লিন কিছু বলেছে তোমাকে রুগেরোর ব্যাপারে? না তো, মাথা দোলালো সে। কেন তার সাথে ওদের নিখোঁজ হওয়ার কি সম্পর্ক? রাগে 2 চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগাড় হলো পপ আয়ের। এখনো বুঝতে পারছো না? খেকিয়ে উঠল সে। পরক্ষণে নিজের ভুল বুঝে সামলে নিল। না, তুমি তো জানোই না কিছু। বৈরুত থেকে আমার এক লোক একটু আগে ফোন করেছিল। রানার উদ্দেশ্যে বলল সে। বলেছে তোমরা বৈরুত ত্যাগের দিন সকালে রুগেইরোর তরফ থেকে কি এক উপহার পাঠানো হয় মেয়েটির হোটেল স্যুটে। সে তা গ্রহণ করে। তার একটু পর রুগেইরো আরেক লোকের সাথে হাসতে হাসতে বেরিয়ে গেছে ছুরি হোটেল থেকে। তার মানে হচ্ছে একটু পর মুখ খুলল ও। আপনার ট্রাক লুট করার কাজ সেই করিয়েছে। তার ছেলেরা ভুল করেনি। ঠিক বলেছ তুমি। এসব ওই হারামজাদার কীর্তি। অনেক আগে থেকেই আমার পেছনে লেগেছে লোকটা। অনেক ক্ষতি করেছে। আমি চেপে গিয়েছি। কিন্তু এখন তো দেখছি আমার গলায় পা দেওয়ার জোগাড় করছে ও। তুমি যাকে দেখেছ তার প্রথম নাম কি টনি? বলল লুই। বিল না কি যেন, ঠিক মনে নেই। চাচার দিকে ফিরল সে, কিছুটা বিভ্রান্ত। তুমি বলতে চাইছো এ গিতানো রুগেইরোর কাজ? অফকোর্স ওর কাজ। আরেক ঘুষিতে চড়াত করে ফেটে গেল টেবিলের পুরো কাজ। রুগেইরো হারামজাদা অনেক দিন থেকেই পিছু নিয়েছে আমার। বলছি কি, কানে যায় না? এটা পড়েছ? পত্রিকা তুলে দোলালো ডান। পড়ে দেখো কি লিখেছে ল্যারি নিখোঁজ হওয়ার ব্যাপারে। খবরটার উপর দ্রুত চোখ বোলালো লুই। এতে নিশ্চিত কিছু বোঝা যাচ্ছে না আঙ্কেল। ল্যারি কোন হেরোইনের আড্ডা থেকে নেশা করে বেরিয়েছে আমি জানি। সেখান থেকে বেরিয়ে আসার পর থেকেই সে উধাও। আগুন চোখে ভাইপোকে দেখল ডন। কি বলতে চাও? এই রিপোর্টার কল্টন আর ক্যাপ্টেন মিলার একে অন্যের ঘনিষ্ঠ বন্ধু। ওরা এসব ছাপিয়ে আমাদের উস্কে দিতে চাইছে কিনা ভেবে দেখা উচিত। সত্যি যত সহজ সরল মনে হয় দেখে ততটা নয় লুই। বুদ্ধিশুদ্ধি ভালোই রাখে। মনে মনে তার প্রশংসা না করে পারল না রানা। তাহলে বৈরুতে যা ঘটেছে তার কি ব্যাখ্যা? ওখানকার খবর তো এরা যুক্তি করে ছাপেনি। হ্যাঁ, তা ঠিক। আমার মনে হয় ডনের অনুমানই ঠিক, বলল মাসুদ রানা। কিন্তু আমার তো মনে হয় না রুগেইরোর কোনো ক্ষতি করেছি আমরা। লুই বলল চিন্তিত কণ্ঠে। তাহলে সে কেন? তোমার চাচার হিরোইন চোরাচালানের পাইপ লাইনে ঢোকার জন্যে, মনে মনে বলল রানা। ওই লাইনে সেও ব্যবসা বাড়াতে আগ্রহী। তা হতে দিতে চায় না তোমার চাচা। তাকে সমঝোতায় আসতে বাধ্য করার জন্য করেছে সে সব। ঘটনা সত্যি বটে, তবে এই কাজগুলো রুগেইরো করেনি, করেছি আমি। দাঁড়াও না, এই তো সবে শুরু হলো। একটা কিছু করতে হবে আমাদের, অস্থির কণ্ঠে বলল জোসেফ ফ্র্যাঞ্জিনি। নজর মাসুদ রানার উপর। কি করতে বলেন? ওদের গুরুত্বপূর্ণ কাউকে শেষ করে দাও, গড ড্যাম। এও বলে দিতে হবে? যাও, বেরো সবাই, কিছু একটা করো। নড়ল না রানা। প্লাস্টিক বোমা জোগাড় করা সম্ভব? কেন? প্রশ্ন করল ডন। তাজ্জব হয়ে গেছে। কি করবে? সম্ভব হলে 2 পাউন্ড জোগাড় করে দিন, ভীষণ গম্ভীর কণ্ঠে বলল ও। আর রুগেইরোর গুরুত্বপূর্ণ একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম ঠিকানা দিন, আজ রাতে উড়িয়ে দিয়ে আসি। স্থির হয়ে গেল ডন। লুই ওদিকে চোখ কপালে তুলে বসে আছে। নতুন এক দৃষ্টিতে দেখছে সে রানাকে।
নতুন কিছু একটা চিন্তা ঢুকলো ডন ফ্র্যাঞ্জিনির মাথায়। কয়েক মুহূর্ত পর ম্যানিকটি লোকালোর উদ্দেশ্যে এমনভাবে হাত নাড়ল সে, যেন ওরা নরকের জঘন্য কোনো কীট। এখন যাও তোমরা, প্রয়োজন হলে পরে খবর দেয়া হবে। ওরা দুটো বিদায় হতে রানার দিকে ফিরল সে। কথাটা তুমি সিরিয়াসলি বলেছ? নিশ্চয়ই। আগের মতোই গম্ভীর ও। বোমা তৈরি করতে পারো তুমি? স্যান্ডউইচ তৈরি করার মতো সহজ একটা কাজ, তাচ্ছিল্যের সাথে বলল ও। ওর চাইতে সহজ কাজ আর হয় না। আবার কিছু ভাবল ডন। ওয়েল, ঠিক আছে। কি জিনিস হলে সবচেয়ে ভালো হবে কাজ? 17B। এসব কোথায় শিখেছো তুমি, টনি? প্রশ্ন করল লুই। এখনো একই দৃষ্টিতে দেখছে সে ওকে। হেব্রনে, অম্লান বদনে বলল মাসুদ রানা। প্যালেস্টাইনি লিবারেশন ফ্রন্টের গেরিলাদের কাছে। ওদের অনেক গ্রুপ লিডার আমার খদ্দের ছিল। ওরাই শিখিয়েছে। কয়েকজনকে ফ্রি ডোপ দিয়ে শিখে নিয়েছি। কখনো পরখ করেছো কেমন কাজ করে তোমার বোমা? বলল ডন। হাসলো ও। গত বছর আমার তৈরি বোমা দিয়েই আস্ত একটা ইসরায়েলি ট্রুপ ক্যারিয়ার উড়িয়ে দিয়েছিল পিএলও রামাল্লায়। 17 জন সৈন্য জায়গায় মরেছিল। ওকে টনি। বিকট হাসি ফুটল ডনের মুখে। আজ রাতে ছোট একটা পরীক্ষা হয়ে যাক। রুগেইরোর একটা নামকরা রেস্টুরেন্ট যাতে দিন 15-র মতো বন্ধ থাকে, সে ব্যবস্থা করো। পরে বড় কাজে হাত দেয়া করব। তবে সাধারণ মানুষ হতাহত করা আমার নীতিবিরুদ্ধ। এমন কিছু এড়িয়ে যদি আসল কাজ করতে পারো, আমার তাতে আপত্তির কোনো কারণ নেই। কোন রেস্টুরেন্ট? 10 সেকেন্ড চোখ বুজে ভাবল ডন। মিডটাউন গ্লোরি, 7th অ্যাভিনিউ। খুবই চালু রেস্টুরেন্ট। আসন ছাড়ল রানা। ঠিক আছে, আপনি আসল জিনিসের ব্যবস্থা করুন। আমি ওটার ভেতরে একটা চক্কর মেরে দেখে আসি কোথায় বোমা ফিট করলে ভালো ফল পাওয়া যাবে। হাত ঘড়ি দেখল। সময় হয়ে গেছে। এই সুযোগে লাঞ্চটাও ওখানে সেরে আসি। আমি আসবো তোমার সাথে। এক পায়ে এগুলো লুই। পাগল নাকি? ওখানে কেউ যদি চিনে ফেলে তোমাকে? তুমিও লাঞ্চ খেয়ে এলে, আর সেদিনই বোমাবাজি হলো, সন্দেহ করবে না ওরা? ঠিকই বলেছো টনি। তোমার যেতে হবে না, বলেই হাঁক ছাড়ল ডন। ফিলোমিনা, টনিকে আরো 1000 দাও। কাল তো সব টাকাই প্রেজেন্ট করে এলে তুমি ওকে, কি দরকার ছিল? মৃদু হেসে বেরিয়ে এলো রানা। ফিলোমিনার ডেস্কের 2 কোণে হাত রেখে ঝুঁকে দাঁড়ালো। চাপা কণ্ঠে বলল, একটা চুমু খাও আমাকে, কুইক। ধ্যাত, লাল হলো মেয়েটি। আর চোখে চাচার বন্ধ দরজার দিকে তাকালো, ব্যস্ত হয়ে পড়ল টাকা গোনায়। কাল তোমার আমন্ত্রণ রক্ষা না করে মারাত্মক ভুল করেছি জানো। রাতে তোমার কথা ভেবে একটুও ঘুমাতে পারিনি। ঠিক হয়েছে। জলদি করো, লুই বের হওয়ার আগে পুষিয়ে দাও ক্ষতিটা। টাকা রানার হাতে তুলে দিল ফিলোমিনা। গলা উঁচিয়ে বলল, এই যে 1000, গুনে নাও। পকেটে ভরল রানা নোটগুলো। থ্যাঙ্কস। পরক্ষণেই খাদে নেমে গেল গলা। আজ রাতে ডিনার করব আমরা একসাথে। মাথা কাত করে সায় দিল ফিলোমিনা। তারপর তুমি আমাকে সাধাসিধে করবে তোমার ফ্ল্যাটে যাওয়ার জন্যে। আবার সায় দিল মেয়েটি। তারপর আমরা দুজন। থেমে গেল রানা, ডনের অফিসের দরজা খুলে যাচ্ছে দেখে। দরজায় দাঁড়িয়ে ওদের দেখছে লুই। কিছুটা অবাক হয়েছে সে মনে হলো। চট করে মুখ নামিয়ে নিল ফিলোমিনা।
কি, এখনো যাওনি যে? দুটো নোট বেশি দিয়ে ফেলেছিল সেনিয়রটা। হাসল রানা। তাই আর কি। ও আচ্ছা। আবার দুজনকে দেখলো লুই পালা করে, তারপর পিছিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল আস্তে করে। নিঃশব্দে দাঁত খিঁচালো মেয়েটি। হাসতে হাসতে বেরিয়ে গেল মাসুদ রানা। 20 মিনিট পর মিড টাউন গ্লোরির সামনে ট্যাক্সি থেকে নামলো। সত্যি খুবই চালু রেস্টুরেন্ট। ভেতরটা বিরাট। প্রচুর টেবিল, খদ্দেরও তেমনি। ভেতরের পেইন্টিং আর ডেকোরেশন অসম্ভব সুন্দর। কয়েক পা পর পর প্রকাণ্ড পিতলের বাউলে সাজানো রয়েছে বড় বড় ফুলের তোড়া। রাস্তার দিকের দীর্ঘ দেয়াল সম্পূর্ণটা কাচের। ভেতরে ঝুলছে গাঢ় নীল রঙের ভারী ভেলভেট ড্রেপার। রাতে টানা থাকে, এ মুহূর্তে গোটানো। কয়েক জায়গায় ঝুলছে গোছা হয়ে। কাচের দেয়ালটাই প্রথম টার্গেট করলো রানা। ওই দেয়ালের কাছের দুটো টেবিল ডিনারের জন্য রিজার্ভ করতে হবে। কাজ ঠিকই হবে, তবে সময় মতো এই এলাকার ধারে কাছেও থাকবে না কেউ। দ্বিতীয় টার্গেট করা হলো বাথরুম। দুটোই নিরাপদ। কাচের দেয়ালের দুই জায়গায় বিস্ফোরণ ঘটানো গেলে আস্ত দেয়ালটাই খসে পড়বে। অথচ ভারী ড্রেপারের জন্য ভাঙা কাচের টুকরো ভেতরের কাউকে আঘাত করতে পারবে না। তবে অল্প শক্তির চার্জ বসাতে হবে ওখানে। বাথরুমেরটা ঘটাতে হবে একেবারে শেষ মাথায়, সামনের দিকে জায়গা থাকলে, যেখানে সচরাচর যায় না মানুষ। লাঞ্চ সেরে বেরিয়ে এলো মাসুদ রানা। পেভমেন্টে প্রথম যে বুথ পড়ল, সেটায় ঢুকে ফোন করলো বিশেষ এক নম্বরে। দ্বিতীয় রিংয়ে সাড়া পাওয়া গেল। নিজের সাংকেতিক পরিচয় জানিয়ে বিশেষ এক এক্সপার্টকে আধ ঘন্টার মধ্যে ওর সাথে দেখা করতে বলল রানা। ম্যানহাটনের এক ঠিকানায়। এত সতর্কতার প্রয়োজন ছিল না, জানে রানা। কিন্তু বিনা প্রয়োজনে ঝুঁকি নিতে রাজি নয় ও। ডন বা লুই যে ওর পেছনে কাউকে লাগিয়ে রাখেনি তার নিশ্চয়তা কি? বুথ থেকে বেরিয়ে ট্যাক্সি নিল রানা। ছুটল ম্যানহাটন। ওখান থেকে ফিরল 1 ঘন্টা পর। কাজ কমপ্লিট। নিজের হোটেলে চলে এলো। চাবির সাথে একটা মেসেজ ওর হাতে তুলে দিল ক্লার্ক। ছোট মেসেজ, কল মি ফ্র্যাঞ্জিনি। রুমে এসে ফোন করলো ও। জবাব দিল ফিলোমিনা। ওহ, সেনিয়র ক্যান্জনিরে। ইয়েস ডার্লিং। কোথায় তুমি? হোটেলে, সুইটি। এইমাত্র ফিরলাম বাইরে থেকে। সিনিয়র ফ্র্যাঞ্জিনি জানতে চাইছেন তুমি যে মালের অর্ডার দিয়েছো আজ, সেটা হোটেলে পাঠিয়ে দেবেন কিনা। হ্যাঁ, দিতে বলো। ইয়েস সিনিয়র। রাতের ডিনারের প্রোগ্রাম মনে আছে তো? ঝপ করে খাদে নেমে গেল ফিলোমিনার গলা। আছে। তুমি একটা আস্ত বাদর। একটা ইয়ে। কোনো সন্দেহ নেই তাতে। তার পরের প্রোগ্রামের কথা মনে আছে? আছে। গলা চড়ে গেল তার। আচ্ছা সিনিয়র, এখনই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ সিনিয়র। ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল ফিলোমিনা। কাপড় ছেড়ে বিছানায় উঠল রানা। পরের পয়সায় খাওয়া একটু বেশি হয়ে গেছে। পিচ্ছি একটা ঘুম না দিলে পাকস্থলীর ওপর বড় অবিচার করা হবে। 4টায় পৌঁছলো ওর অর্ডার দেয়া মাল। একটা ব্রিফকেসে বাদামি পুরু কাগজে মোড়া 2 পাউন্ড 17B প্লাস্টিক। সঙ্গে ফিউজ ডেটোনেটর। লুই নিয়ে এলো জিনিসটা। নাও ধরো। প্রাণটা হাতের মুঠোয় নিয়ে এসেছি। মুচকি হাসলো রানা। কেন? কেন মানে? যদি ফেটে যেত পথে। ইঙ্গিতে কেসটা দেখালো লুই। দূর বোকা, হো হো করে হেসে উঠল ও। এমনি এমনি ফাটে না এই জিনিস, সেজন্য তৈরি করে নিতে হয়। কি জানি, একটু ভাবল সে। কিন্তু টনি, এত বড় একটা দায়িত্ব নিলে যদি ঝামেলা হয়ে যায়, যদি ব্যর্থ হও তুমি। টনি ক্যান্জনেরই কোনোদিন কোনো দায়িত্ব পালনে ব্যর্থ হয়নি লুই। আজও হবে না। এবং কোনো ঝামেলাও হবে না। তবু চিন্তা হয়। বাদ দাও, কফি খাবে? মুখ বিকৃত করলো লুই। এরা কফি বানাতে পারে নাকি? চলো বেরো। নিউ ইয়র্কের সেরা কফি খাওয়াবো আমি তোমাকে। কোথায়? ওয়েস্ট ব্রডওয়েতে, ডেসিমা কফি হাউসে। 10 মিনিটের মধ্যে বেরিয়ে পড়লো ওরা। হতচ্ছাড়া মার্কা চেহারা কফি হাউসের। চকলেট ব্রাউন রঙের দেয়াল। পায়ের নিচের
লাইনোলিয়াম লোম ওঠা কুত্তার চেহারা পেয়েছে। কোন কালে হয়তো নীল রং ছিল। টেবিলের বাঁ চেয়ারের পায়ার কাছে যেখানে মানুষের পা পড়ে না সেখানে তার প্রমাণ এখনো একটু একটু আছে। আর সব জায়গা কালো হয়ে গেছে। দেয়ালে ঝুলছে ডজন খানেক ওভারসাইজড পেইন্টিং। ঘোলা কাচের ওপাশে ওগুলো কিসের যে পেইন্টিং, বোঝে কার বাপের সাধ্য। ঢোকার সময় বাঁদিকে পড়ে এক কাচের কাউন্টার, ভেতরে সাজানো নানান পদের পেস্ট্রি। নেপোলিয়নি, বাবা আল রাম, মিলি ফগলি, ক্যানোলি, পাস্তিসিয়েট্রি, আরও কি কি যেন, সব পড়ার সুযোগ হলো না রানার। চেহারা দেখে হতাশ হইও না, চাপা গলায় বলল লুই। মালিক আমাদের দেশি, দারুণ কফি বানায়, পেস্ট্রিও তেমনি। তাতে সন্দেহ নেই। কাউন্টারের উপরে রাখা ঝকঝকে এসপ্রেসো মেশিনটা দেখে ভাবল ও, সারা রেস্টুরেন্টে ওই একটা জিনিসই পরিষ্কার আছে। শুধু পরিষ্কার নয়, একেবারে ঝকঝকে পরিষ্কার। আলো ঠিকরে পড়ছে ওটার গা থেকে। কফিতে চুমুক দিয়ে লুইয়ের দাবি মেনে নিল রানা। পরক্ষণে খেয়াল করলো হঠাৎ যেন আনমনা হয়ে পড়েছে সে। কি ব্যাপার লুই, কি ভাবছো? না, মানে তেতো খাওয়া চেহারা তার হলো। ইউনো, এইসব মারপিট খুনোখুনির সাথে অভ্যস্ত নই আমি। ভালো ঠেকছে না আমার। রিল্যাক্স ম্যান, আমি অভ্যস্ত। কাজ তো আমি করব। তুমি এত ঘাবড়াচ্ছ কেন? সিট টাইট, সব ঠিকই থাকবে শেষ পর্যন্ত। বেচারি, ভাবল রানা। মাফিয়া পরিবারের সদস্য, পপাই ফ্র্যাঞ্জিনির উত্তরসূরি হয়েও মারামারি খুনোখুনি এর ভালো লাগে না। কি আশ্চর্য! কাল যখন পরিবারের প্রধান হবে লুই, তখন কি হবে? রানা এসেছে মাথাটা কেটে ফেলতে, ফ্র্যাঞ্জিনির বাংলাদেশি হেরোইন ডিলারদের নামের তালিকা হাতিয়ে নিতে। তার বেশি কিছু করার নেই। এদের সমূলে ধ্বংস করা অসম্ভব। গোড়ায় কেটে ফেলে দিলেও কাজ হবে না। গুড়ি থেকে একদিন না একদিন ফের চারা গজাবে। একটু একটু করে বড় হবে চারা, ডালপালা ছড়াবে, তারপর একদিন মহিরুহ হয়ে উদয় হবে। তাই হয়ে আসছে। ১৯৩১ সাল থেকে মার্কিন সরকার প্রাণপণ সংগ্রাম করে আসছে মাফিয়াকে নিশ্চিহ্ন করে দেয়ার। পারেনি। একটাকে সরিয়ে দিলে কিছুদিন পর পাঁচটা উদয় হয় শূন্যস্থান পূরণ করতে। এই হয়। অপরাধ কোনোদিন সমূলে ধ্বংস করা যায় না। কোথাও না কোথাও বীজ থেকেই যায় তার সময় সুযোগ বুঝে মাথা তোলার অপেক্ষায়। মুসোলিনির মতো প্রচণ্ড ক্ষমতাধর একনায়ক পারেনি মাফিয়াকে দমন করতে। মার্কিন সরকারও পারেনি। সেখানে মাসুদ রানা কোন ছাড়? দায়িত্ব শেষ করে যখন ফিরে যাবে ও, তখন লুইকেই ধরতে হবে পরিবারের হাল। অথচ সে দায়িত্ব সামাল দিতে একেবারেই অনুপযুক্ত। 7 দিনও টিকতে পারবে না লুই প্রতিপক্ষের বিরুদ্ধে। অলিভ অয়েলের ব্যবসা ছাড়া কিছুই বোঝে না সে। রুগেইরো যে ওদের পিছু লেগেছে সে খবর পর্যন্ত জানে না। ভুল করেছে জোসেফ, ভাবল রানা। একে তার উপযুক্ত উত্তরসূরি করে গড়ে তোলা উচিত ছিল। মানুষটার ভবিষ্যৎ চিন্তা করে রীতিমতো করুণা জাগলো ওর মনে। একটা নিরীহ, নির্বিরোধী মানুষ হয়তো অকালে শেষ হয়ে যাবে। লুই, নরম কণ্ঠে ডাকলো ও। তোমার শেষ নাম লাজারো, কেন বলো দেখি? বাবার উপাধি ফ্র্যাঞ্জিনি ছিল না তোমার? ছিল, লুইগি ফ্র্যাঞ্জিনি। লাজারো আমার নানার উপাধি। তো? চাচার কাজ। চেয়েছিলেন পারিবারিক সবকিছু থেকে আমাকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখতে। বুঝলাম। কিন্তু তোমার চাচার বয়স হয়েছে। আজ না হয় কাল তোমাকে ফ্র্যাঞ্জিনি পরিবারের সমস্ত দায়িত্ব মাথায় নিতে হবে। অথচ তুমি তেলের ব্যবসা ছাড়া কিছুই বোঝো না। কি করে সামলাবে তুমি? মুখ ভ্যাংচালো লুই। বয়ে গেছে আমার সামলাতে। ওসব নোংরামিতে আমি থাকছি না। তার মানে? অবাক না হয়ে পারল না ও। মানে জানি না টনি। শুধু জানি এখন যা করছি, যেমন আছি, ভবিষ্যতেও তেমনি থাকবো আমি। পরিবারের মাথা হতে চাই না। আমি আমার ব্যবসা নিয়ে থাকতে চাই। ফিলোমিনার ব্যাপারে কোনো ভবিষ্যৎ চিন্তা আছে তোমার? অন্যমনস্কের মতো মাথা দোলালো লুই। না। পরক্ষণে হাসল। ও যদি প্রথম মেয়ে ডন হতে চায়, আই এম নট গোয়িং টু অ্যাপোজ হা। তোমাদের ভেতরে কোনো অ্যাফেয়ার নেই বলতে চাও? চাই।
ফিল শুধুই আমার কাজিন। আমি অন্য এক মেয়েকে ভালোবাসি, আমার ভার্সিটি ফ্রেন্ড, 2 বছরের জুনিয়র। তেমন কোনো ঝামেলা না হলে আগামী মাসে বিয়ে করতে যাচ্ছি আমরা। আই সি। একটা কথা আমি বুঝতে পারছি না, তুমি এক প্রভাবশালী মাফিয়া পরিবারের সেকেন্ড ম্যান, অথচ ভেতরের কোনো খবরই রাখো না। তেল ছাড়া এর অন্য কিছুতেই তোমার আগ্রহ নেই কেন? কয়েক মুহূর্ত ওকে দেখলো সে। কারণ আমি জানি চাচার প্রায় সব ব্যবসার সাথেই নোংরামি জড়িত। ওই জিনিসটাকে আমি ঘৃণা করি, টনি। চাচা বাবার আপন ভাই, আমার বাবার মতোই। প্রয়োজনের সময় তাকে সাহায্য না করে পারি না। বাবার মৃত্যুর পর যদি চাচা আমাদের মানুষ করার দায়িত্ব না নিতেন, এতদূর আসা হয়তো সম্ভব হতো না আমাদের কারো। সে কথা মনে রেখে সাহায্য সহযোগিতা করি মাঝে মধ্যে। এর বেশি কিছু। তোমার বাবার মৃত্যু হয়ে কিভাবে? কোরিয়া যুদ্ধে এক অ্যাম্বুশে পড়ে মারা যান বাবা। ভুল বন্ধু, মনে মনে বলল রানা। মেজো ভাই আলফ্রেডোর মতো বড় ভাই লুইগিকেও হত্যা করেছিল জোসেফ। এনএসএ এর কাছে সে গোপন তথ্য আছে। অ্যাম্বুশে সে পড়েছিল ঠিকই, তবে মৃত্যুটা কোরিয়ানদের হাতে হয়নি। সহকর্মীর হঠাৎ ছুটে যাওয়া গুলিতে হয়েছে। পেছন দিয়ে খুলি ফুটো হয়ে ঢুকে গিয়েছিল বুলেট। আরেক সহযোদ্ধা দেখে ফেলে ঘটনা, গোপনে রিপোর্ট করে প্লাটুন কমান্ডারের কাছে। পরে গ্রেফতার করা হয় হত্যাকারীকে, কোর্ট মার্শাল হয় তার যুদ্ধক্ষেত্রে বিধি বহির্ভূত আচরণের জন্য। বিচারকদের সামনে স্বীকার করেছে সে অজ্ঞাত সূত্র থেকে নগদ $10,000 আর একটা চিরকুট পেয়েছিল সে কাজটা করে দেওয়ার জন্য। লুইগির মৃত্যুটা যাতে যুদ্ধে নিহত বলে প্রমাণ করা যায় তার ব্যবস্থা করার নির্দেশ ছিল চিরকুটে। দুর্ভাগ্য যে শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয় তাকে। বিষয়টা চেপে যায় কর্তৃপক্ষ। পরে ফিলোমিনার বাবার হত্যাকাণ্ডের খবরও চেপে যায়, সব জেনে শুনেও। কারণ একে সরাসরি প্রমাণ নেই তার উপর হত্যাকাণ্ড হলেও তাতে প্রশাসনের সম্ভাব্য পথের কাঁটা বিঁধে হয়েছে, উপকার হয়েছে। সন্ধ্যার একটু আগে কফি হাউস ত্যাগ করলো ওরা। পথে মাসুদ রানাকে খুব গম্ভীর চিন্তিত দেখে কথা বলার চেষ্টা করলো না লুই। সে নিজেও চিন্তিত। আনমনে ড্রাইভ করছে। চ্যালফনট প্লাজার সামনে রানাকে নামিয়ে দিল সে। উদ্বিগ্ন চোখে ওকে দেখলো লুই। তুমি তো একটু পরই বের হচ্ছ আবার। হ্যাঁ। সতর্ক থেকো। ওর চোখে নিকাত উদ্বেগ দেখলো রানা। হেসে পিঠ চাপড়ে দিল। ভেবো না, থাকবো। আমি ফ্ল্যাটেই থাকবো, সম্ভব হলে খবর দিও কি হলো। মুখে নিঃশব্দ হাসি ফুটলো ওর। টিভি অন রেখো, দেখাশোনা দুটোই হবে। নেমে পড়লো ও গাড়ি থেকে। রুমে চলে এলো। দরজা লাগিয়ে লুইয়ের দিকে ব্রিফকেসটা বিছানার উপর রেখে বলল, মাঝারি সাইজের একটা বইয়ের মতো দেখতে হয়েছে বাদামি কাগজের মোড়কটা। ধীরে সুস্থে ওটা খুললো ও। ভেতরে জিনিসগুলো দেখলো। খুশি মনে ঠোঁট গোল করে শীষ বাজালো। মেটে রঙের কিছুটা শক্ত কাদার দলার মতো 2 পাউন্ড প্লাস্টিক। 6টা ডেটোনেটর ক্যাপ, 6টা টাইমার ফিউজ। প্রতিটা 1 মিনিট থেকে 15 ঘন্টা পর্যন্ত যে কোনো সময়ের ব্যবধানে সেট করা সম্ভব। আর 6টা প্রাইমার কর্ড। কাদার দলাটা হাতের তালুতে নাচিয়ে ওজন বুঝে নিল মাসুদ রানা। 2 পাউন্ডের বেশি ছাড়া কম হবে না। স্ট্যাচু অব লিবার্টির আস্ত মাথাটা উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওই দিনের শেষ দুপুরের কথা। 2 বিদ্যুৎ কর্মী এলো মিডটাউন গ্লোরি রেস্টুরেন্টে। তাদের বুকে ঝোলানো পরিচয়পত্র দেখলো ইটালিয়ান ম্যানেজার। কি ব্যাপার? বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানের মেইন সুইচ, লাইন, ওয়্যারিং ইত্যাদির নিয়মিত চেকিংয়ে এসেছে তারা, জানা গেল। রুটিন চেক। আপত্তি জানানোর কোনো কারণ নেই ম্যানেজারের। জানালোও না। সঙ্গে এক স্টাফ দিয়ে 2 বিদ্যুৎ কর্মীকে রেস্টুরেন্টের পেছন দিকের মেইন সুইচ বক্স চেক করতে পাঠিয়ে দিল সে। হাতের ইনস্ট্রুমেন্ট কিট থেকে যন্ত্রপাতি বের করে বক্সের ভেতরটা ভালোমতো চেক করে দেখলো এক কর্মী। অন্যজন যে তাদের নিয়ে এসেছে স্টাফ, তার সাথে একটু তফাতে দাঁড়িয়ে গল্প জুড়ে দিল। এমনভাবে দাঁড়িয়েছে সে যাতে লোকটার নজর বক্সের দিকে যেতে না পারে। 5 মিনিট পর সোজা হয়ে দাঁড়ালো প্রথম বিদ্যুৎকর্মী। বক্সের স্টিল দরজায় তালা মেরে চাবি তুলে দিল স্টাফের হাতে। ইটস অল রাইট, কোনো সমস্যা নেই তোমাদের বক্সে। দরজার বাইরের গায়ে বিদ্যুৎ বিভাগের ইন্সপেকশন কার্ড সাঁটা আছে। ওটা নির্দিষ্ট জায়গায় সই করলো সে তারিখ দিয়ে। চেকিং এর পর কার্ডে সই করা নিয়ম।
ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে পাশের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে চলল দুই বিদ্যুৎ কর্মী। খানিকটা এসে যেন কিছু ফেলে এসেছে এমনভাবে পিছনে তাকালো একজন। আসলে রেস্টুরেন্ট থেকে কেউ তাদের লক্ষ্য করছে কিনা দেখল। না, বাংলায় বলল সে, নেই কেউ। গুড, খুলে ফেলো আইডি। এ প্রথম জন যে বক্স চেক করেছে। গায়েব হয়ে গেল তাদের আইডি। একটা বাঁক নিয়ে তারাও মুহূর্তে হাওয়া হয়ে গেল। কটায় সেট করেছ? দ্বিতীয় জন প্রশ্ন করল। 8:55-তে। বাদামি প্যাকেটটা নিজের সুটকেসের তলার দিকে গুজে রাখলো মাসুদ রানা। খালি ব্রিফকেস ঝুলিয়ে হোটেল ত্যাগ করলো সন্ধ্যে 7টার দিকে। 10 মিনিট হাঁটলো ও। ঢেউ খসাবার যত রকম ট্রিক আছে, কোনটা বাদ রাখলো না এই সময়ের মধ্যে। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে কয়েক দফা ট্যাক্সি আর বাস বদল করে 7:30টার পৌঁছলো গন্তব্যে। রানাকে দেখে আনন্দের হাসি ফুটে উঠল স্থানীয় রানা এজেন্সির স্টেশন চিফের মুখে। ডান হাতে বাড়িয়ে দ্রুত এগিয়ে এলো সে। সালাম আলাইকুম রানা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো, তোমরা? ভালো, খুব ভালো। বসুন। মুখোমুখি বসলো ওরা। পর মুহূর্তে কড়া প্রফেশনাল মনে গেল। স্টেশন চিফ সরওয়ার জাহান রানার চেয়ে ইঞ্চি দুয়েক খাটো, তবে পাশে ওর 1.5 গুণ। আগে আর্মি ইন্টেলিজেন্সে ছিল, সময় শেষ হওয়ার আগেই চাকরি ছেড়ে যোগ দিয়েছে এজেন্সিতে। ওস্তাদ মানুষ, কুংফু, কারাতে, সাবাতে, কুস্তি আর পিস্তল চালনা সবটাই 199 পাওয়া তুখোড় ছেলে। হঠাৎ চলে এলেন যে? বলল সরওয়ার। কোনো অসুবিধা হয়নি তো? না, জরুরি একটা আলাপ সারতে এসেছি, পরে সময় হবে না হয়তো। কি? বিষয়টা একরকম ব্যক্তিগত বলতে পারো, তাই কোনো অফিসিয়াল পদক্ষেপ নেওয়া চলবে না। আই মিন, ফাইল ওপেন করা ইত্যাদি। মাথা ঝাঁকালো সরোয়ার। বেশ, কাজটা কি? 10 মিনিট একনাগাড়ে কথা বলে গেল রানা। মন দিয়ে শুনল সরোয়ার, একটা প্রশ্নও করল না। অবশেষে মাথা ঝাঁকালো। বুঝেছি। ভাবতে অবাক লাগছে ওদের মধ্যেও ভালো মানুষ আছে। হ্যাঁ, জেনে আমিও অবাক হয়েছি। যতই ওকে দেখছি ততই আরো অবাক হচ্ছি। যে সত্যিকারের নিরীহ মানুষ, তাকে বিপদে প্রোটেকশন দেয়া আমি আমার নৈতিক কর্তব্য মনে করি। চাই না চাপে পড়ে একদিন সেও গ্যাংস্টার হয়ে উঠুক। আমি বুঝেছি রানা ভাই, আর বলতে হবে না। ওর ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। গুড। আরো কিছু সময় কাটালো রানা ওখানে। এজেন্সির কাজকর্ম সম্পর্কে খোঁজখবর নিল। 8:30টার দিকে বেরিয়ে এলো ও সেখান থেকে। 7:45, রেস্টুরেন্ট মিডওয়ে গ্লোরি। এর মধ্যেই প্রায় ভরে গেছে ভেতরটা। 2-3টে মাত্র টেবিল তখনও খালি। তবে ওগুলো রিজার্ভ, খদ্দের পৌঁছে যাবে যে কোনো মুহূর্তে। জমজমাট অবস্থা, সব টেবিলেই পানের পর্ব চলছে। ডিনার শুরু হবে আরেকটু পর। এত মানুষ অথচ আওয়াজ নেই তেমন। নিচু কণ্ঠে কথা বলছে সবাই। 2 জোড়া নতুন খদ্দের এলো। 2 যুগল। কাঁচের দরজার কাছে দাঁড়ানো হেড ওয়েটার বৌ করলো তাদের উদ্দেশ্যে। পথ দেখিয়ে এনে বসালো রিজার্ভ টেবিলে। এদের টেবিল পড়েছে টানা কাচের দেয়ালের একেবারে কাছে, বেশ দূরে দূরে অবশ্য। দ্বিতীয় যুগলের পুরুষটির হাতে একটি ব্রিফকেস। হয়তো কোনো কোম্পানির ব্যস্ত নির্বাহী কি ব্যবসায়ী হবে। ওটা বাসায় রেখে আসার সময় হয়নি। টেবিলে বসে ব্রিফকেসটা হাঁটুর উপর রেখে খুলল সে। আগেই হেড ওয়েটারকে স্কচের অর্ডার দিয়েছে। সঙ্গিনীর সাথে হাসি মুখে কথা বলতে বলতে কিছু একটা বের করলো সে ভেতর থেকে। সবার অলক্ষ্যে চট করে কোটের ভেতরের পকেটে গুজে দিল। তারপর কেসটা পায়ের কাছে রাখলো। লজ্জা পাওয়ায় চেহারায় সঙ্গিনীকে বলল কিছু। মাথা দুলিয়ে সম্মতি জানালো মেয়েটি। উঠে পিছনের ল্যাবরেটরি এরিয়ায় দিকে চলে গেল ছেলেটা। 2 মিনিট পর ফিরে এলো। স্কচের গ্লাস তুলে নিল। ঘন ঘন ঘড়ি দেখছে। অন্য যে যুগল প্রায় একই সময়ে ঢুকেছে ভেতরে। তাদের টেবিলেও চাপা উত্তেজনা। ঠিক 8:55-তে রেস্টুরেন্টের পেছন দিকে কোথাও একটা আওয়াজ উঠল মৃদু। যাদের কান খাড়া ছিল তারা ছাড়া কেউ শুনতেই পেল না হয়তো। পর মুহূর্তে দপ করে নিভে গেল রেস্টুরেন্টের সব আলো। গাঢ় অন্ধকারে ঢাকা পড়ে গেল সব। একযোগে অনেকগুলো বিস্ময় ধ্বনি উঠল। তারপরই হঠাৎ করে যেন জ্যান্ত হয়ে উঠল মিডওয়ে গ্লোরি। এতক্ষণ মৃদু কণ্ঠে নিজেদের মধ্যে কথা বলছিল খদ্দেররা, এবার হৈ হৈ করে উঠল, যেন এতক্ষণ হল্লা না করার ক্ষতি পুষিয়ে নিতে চায়। এখানে ওখানে 2-একটা লাইটার জ্বলে উঠল। চেয়ার সরাবার গেল। ওয়েটারদের ব্যস্ত ছোটাছুটি শুরু হলো।
এ এক অভাবিত অবস্থা। আগে কখনোই ঘটেনি। কর্তৃপক্ষ মিনিট দুয়েক বুঝে উঠতে পারল না কি করবে। ততক্ষণে কাজ সারা হয়ে গেছে। কাচের দেয়ালের দুই জায়গায় বসে গেছে কম শক্তির দুটো চার্জ। হঠাৎ কারো খেয়াল হলো পর্দা সরিয়ে দেওয়ার কথা। তাতে বাইরের আলো আসবে, টোটাল ব্ল্যাকআউটের হাত থেকে অন্তত বাঁচা যাবে। কয়েকজন ওয়েটার এগোতে যাচ্ছিল নির্দেশ পেয়ে। ঠিক তখনই নরক ভেঙে পড়ল ভেতরে। পরপর দুটো বোমা বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল রেস্টুরেন্ট, সেই সাথে ভেতরের সবার কলজে। ভারী ভেলভেট ড্রেপার ওপাশের ধাক্কায় ছিঁড়েখুঁড়ে একাকার হয়ে গেল। ঝনঝন করে ভেঙে পড়ল আস্ত কাচের দেয়াল। ওদিকটা একেবারে ফর্সা হয়ে গেল। চারদিকে আতঙ্কিত চিৎকার উঠল। শুরু হয়ে গেল দৌড়াদৌড়ি। কয়েক সেকেন্ড মাত্র, তারপরই ভয়ঙ্কর এক ঝাঁকি খেল গোটা রেস্টুরেন্ট। ভয়াবহ বিস্ফোরণের ধাক্কায় উড়ে গেল বাথরুমের পেছনের দেয়াল। ওখানে বসানো চার্জটা বেশ শক্তিশালী ছিল। থমকে গেল পুরো এলাকা। পাগলের মতো চিৎকার করতে করতে ভেতর থেকে ছুটে বেরিয়ে আসতে শুরু করলো খদ্দেররা। চেঁচিয়ে কাঁদছে, ফোঁপাচ্ছে, সঙ্গীর নাম ধরে ডেকে ডেকে গলা ভাঙছে। উন্মাদের আচরণ করছে সবাই। কেবল শেষের দুই যুগলের মধ্যে কোনো ব্যস্ততা দেখা গেল না। ধীরে সুস্থে এগুলো তারা গা বাঁচিয়ে। দুই পুরুষের একজন অন্ধকারের মধ্যে ম্যানেজারের কাউন্টারের পাশ ঘেঁষে যাওয়ার সময় বলে উঠল, এটা ডন ফ্রান্সিনির শুভেচ্ছার নিদর্শন। জানিয়ে দিও রুগেইরোকে। দূরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখল তারা কয়েক মুহূর্ত। তারপর সরে পড়ল। ততক্ষণে আস্ত নিউ ইয়র্ক শহর ভেঙে পড়েছে সেখানে।